সরি তোমাদের জন্য নতুন কোনো ভিডিও আনতে পারিনি, কদিন আমার শরীর খুব খারাপ ছিল তার জন্য। আজকে আমি ক্লাস 10-এর, এটা ক্লাস 10 12 দুজনই পড়তে পারবে, ক্লাস 10-এর জন্য বলছি। আজকে আমি তোমাদের পড়াবো বিদ্রোহ, প্রতিরোধ ও বিদ্রোহ। কী বিদ্রোহ ছিল। আজকে আমি বেশি টপিকে যাব না, আজকে দুটো বিদ্রোহ পড়াবো। আজকে পড়াবো কৃষক উপজাতি বিদ্রোহ এবং চূড়ার বিদ্রোহ। তো প্রথমে শোনাই তোমার বিদ্রোহ কী, মানে সূচনা, কোথার থেকে বিদ্রোহটা আসছিল। পলাশের যুদ্ধের পর 19 শতাব্দীতে শেষ ভাগের ব্রিটিশ শাসক ও জমিদার মহাজন শ্রেণীর কৃষক, শ্রমিক, কারিগর প্রমুখের উপর শোষণ ও অত্যাচার চালায়। চিরস্থায়ী বন্দোবস্ত মানে পার্মানেন্ট সেটেলমেন্ট 1973 খ্রিস্টাব্দে কোয়াবে জমিদারদের হাতে কৃষকের দুর্দশা চরমে ওঠে। কৃষকরা তখন কর খাজনা বেশি দমে নিচ্ছিল, তাদের উপর প্রভাব খুব বেশি দমে ফেলছিল, তাদের কম টাকা বেশি কাজ করাচ্ছিল। সের যে বিচার হচ্ছিল, ব্রিটিশ সরকারের অরণ্য আইন পাস করে আদিবাসী স্বাভাবিক অরণ্য অধিকার ধ্বংস করে। মানে আদিবাসীদের যে অরণ্য, ওদের জমি ছিল মানে জঙ্গল, সেটাকে অরণ্য আইন বলে একটা বিল পাস করে তারপরে তাদের থেকে সেই অরণ্য জমিটা যে থাকে মানে সেটাকে ওদের হাত থেকে নিয়ে নেয়। এর ফলে আদিবাসী ও কৃষক সম্প্রদায়ের যুদ্ধ হয় এবং ব্রিটিশ সরকার ও জমিদারের শ্রেণীর বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলে। এই অরণ্য আইন পাস করার পরে, পলাশী যুদ্ধের পরে, কৃষকদের চিরস্থায়ী বন্দোবস্তের পরে ওরা ব্রিটিশদের উপরে এবং জমিদারের উপরে কৃষকরা একটা বিদ্রোহ শুরু করে বা আন্দোলন গড়ে তোলে। সে আন্দোলন, বিদ্রোহ, অভ্যুত্থান ও বিপ্লব। মানে বিদ্রোহ কেন হয়? কৃষক বা আদিবাসী বিদ্রোহগুলি আলোচনা করার আগে বিদ্রোহ, প্রমুখ ও বিপ্লবের অর্থ জেনে নেওয়া দরকার। কি? প্রথম বিদ্রোহ বলতে বোঝায়, ঠিক আছে, প্রচলিত অবস্থার পরিবর্তন দাবিতে বিরোধী জনগোষ্ঠীর আন্দোলন। বিদ্রোহ মানে কি? আমরা যে জিনিসটাকে এখন যেমন আমরা বিদ্রোহ করছি, এখন এই মানবো না, এই না সেই, সেরকম ওই সময় একটা বিদ্রোহ ছিল যে আমরা এই জিনিসটাকে মানবো না। ব্রিটিশ সরকার হোক, যে জমিদারি হোক, তারা যে আমাদের উপর কর চাওয়াচ্ছে, শোষণ করতেছে, আমরা সেটা মানবো না, তার জন্য বিদ্রোহ করা হয়। ঠিক আছে। বিদ্রোহ স্বল্প ও অল্প মেয়াদী, সমষ্টিগত ও ব্যক্তিগত, শান্তিপূর্ণ ও শাস্ত্র হতে পারে। বিদ্রোহ কিছু দিনের জন্য হতে পারে বা বেশি দিনের জন্য হতে পারে, আবার কিছু ব্যক্তিগতর জন্য হতে পারে, কিছু গোষ্ঠীর জন্য হতে পারে। বিদ্রোহ অনেক কারণে হতে পারে। ঠিক আছে। বিদ্রোহের সফল হতে গেলে পূর্ববর্তী ব্যবস্থা পরিবর্তনের সম্ভাবনা থাকে। বিদ্রোহ করতে গেলে যে আগে যে অসুবিধাটা হচ্ছে সেটা ঠিক হওয়ার একটা চান্স থাকে। আর ব্যর্থ হলে বিদ্রোহ প্রতিক্রিয়া ধীর গতিতে হলেও ঘটতে পারে ক্ষুণ্ণ ও স্থির পরিবর্তন। মানে বিদ্রোহ যদি করার পরে বিদ্রোহ ব্যর্থ হয়ে যায়, তাও সেই বিদ্রোহটাকে কিছুটা পরিবর্তন হতে পারে। যেমন এই বিদ্রোহ উল্লেখ করি আমি, ঠিক আছে। ব্রিটিশ শাসনে ভারতের সংহতি পাবনা বিদ্রোহ বা পাবনা বিদ্রোহ। 2 নীল বিদ্রোহ। ব্রিটিশ শাসনে কী বিদ্রোহ হয়? পাবনা বিদ্রোহ, নীল বিদ্রোহ, সিপাহী বিদ্রোহ। এই 3-4টা বিদ্রোহ খুব উল্লেখযোগ্য। এরপরে আমরা বলতে পারি ওই, ঠিক আছে, কৃষক বিদ্রোহ, চূড়ার বিদ্রোহ, কোল বিদ্রোহ, বিদ্রোহ অনেক আছে। মুন্ডা বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ, ঠিক আছে। তারপরে 1857 সালে মহাবিদ্রোহ, বাংলা ফরাসি আন্দোলন, ফকির বিদ্রোহ, সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ। আন্দোলন অনেক রকমের হয়, বিদ্রোহ অনেক রকমের হয়। তো এইটা হলো তার মধ্যে টপিক 3টা, যে হলো পাবনা বিদ্রোহ, নীল বিদ্রোহ, সিপাহী বিদ্রোহ। এই 3টা সবচেয়ে উল্লেখযোগ্য ইতিহাসের মধ্যে। তো অভ্যুত্থান কোথার থেকে তৈরি হয়েছে বলতে গেলে বোঝায় রাষ্ট্রের কোনো প্রচলিত ব্যবস্থার বিরুদ্ধে একাংশ সমস্ত সংগ্রাম। ঠিক আছে। সংগ্রাম মানে কোনো একটা বিদ্রোহ, আগ্রহ, যে আগুন দাউদল করে জ্বলে, সেটাকে বলা হয়। এই সংগ্রামের প্রতি বিপুল জনসমর্থন থাকতে পারে। মানে এই বিদ্রোহটার জন্য অনেক কৃষক বা অনেক গোষ্ঠী, অনেক মানুষ সমর্থন করতে পারে, আবার নাও পারে। 1857 খ্রিস্টাব্দে ভারতের ব্রিটিশ সেনাবাহিনীর একাংশ উদ্দেশ্যে ব্রিটিশদের বিরুদ্ধে সিপাহী বিদ্রোহ কবে হয়? 1857 খ্রিস্টাব্দে ব্রিটিশদের বিরুদ্ধে সিপাহী বিদ্রোহ বা 1996 খ্রিস্টাব্দে, কী বললাম, 1946 খ্রিস্টাব্দে ব্রিটিশ, ঠিক আছে, নৌবাহিনী সেনাদের নেতৃত্বে নৌ বিদ্রোহকে চিহ্নিত করা যেতে পারে অভ্যুত্থান হিসাবে। কী বিদ্রোহ? 1857 সালে সিপাহী বিদ্রোহ, 1946 সালে নৌ বিদ্রোহ। এইটা অভ্যুত্থানের প্রবলেম। এবার বিপ্লব কী?
বিপ্লব বলতে বোঝায় প্রচলিত অবস্থা দ্রুত, ব্যাপক ও আমূল পরিবর্তন। বিপ্লব মানে পরিবর্তন, যে কোনো বিপ্লবের পরিবর্তন। বিপ্লবের প্রতিষ্ঠিত উদাহরণ হলো 18 শতকে শিল্প বিপ্লব। কত? 18 শতকে, মানে 1800 খ্রিস্টাব্দে, 17 থেকে 18 খ্রিস্টাব্দে 1800 খ্রিস্টাব্দে শিল্প বিপ্লব, বা 1789 খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লব। 18 শতকে শিল্প বিপ্লব, 1789 খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লব। কারণ শিল্প বিপ্লবের দ্বারা ইউরোপের শিল্প ব্যবস্থা এবং ফরাসি বিপ্লবের দ্বারা ফ্রান্সের পুনর্বিত সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ব্যবস্থা দ্রুত আমূল পরিবর্তন হয়। কিসের দ্বারা হয়? 1 শিল্প বিপ্লব, 2 ফরাসি বিপ্লব। এর দ্বারা শিল্প বিপ্লব পরিবর্তন করে কোথায় কোথায়? ইউরোপে আর ফরাসিতে এবং ফ্রান্সে। অর্থনৈতিক ও রাজনৈতিক ব্যবস্থা দ্রুত ও আমূল পরিবর্তন হয়। দ্রুত মানে খুব তাড়াতাড়ি, আমূল মানে একটা বিরাট পরিবর্তন হয়। ঠিক আছে, মেন টপিক বিদ্রোহ কীভাবে হয়, কোথায় কোথায় হয়, কী কী বিদ্রোহ সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেই ব্যাপার নিয়ে এখানে ডিসকাস হলো। এবার করব কৃষক ও উপজাতি বিদ্রোহ। এবার আমি আসি একটা টপিকে। আগের টপিকটা আমি পড়ছিলাম যে শিল্প বিপ্লব। শিল্প বিপ্লব কোথায় কোথায় হয়? শিল্প বিপ্লব হয় 18 শতকে, আর ফরাসি বিপ্লব হয় 1789 খ্রিস্টাব্দে। কোথায় হয়? ইউরোপের শিল্প ব্যবস্থায়, ফরাসি বিপ্লবে, ফ্রান্সের সামাজিক অর্থনীতিকে। ঠিক আছে, এখন আমার টপিক পড়ব কৃষক ও উপজাতি বিদ্রোহ। আগে বিশ্লেষণ ছিল, এবার কৃষক বিদ্রোহ কী বা উপজাতি বিদ্রোহ কী। আদিবাসী বা উপজাতি সম্প্রদায় হলো ভারতের প্রাচীন বাসিন্দা। আদিবাসীরা বা উপজাতিরা ছিল ভারতের পূর্বকালের বাসিন্দা। তারা অরণ্যের নানাবিধ সম্পদ, অরণ্য, পাথুরে অবর্তন, পবিত্র জমি, চাষবাস দ্বারা জীবিকা নির্বাহ করত। তারা কি করত? পাথর দিয়ে জমিতে চাষ করত, অরণ্য থেকে তারা ফল টল সংগ্রহ করত, এভাবে তারা জীবিকা নির্বাহ করত চাষবাস করে। কিন্তু ব্রিটিশ শাসনের প্রতিষ্ঠার পর তাদের উপর সাময়িক অর্থনৈতিক শোষণ নেমে আসে। তার মানে ব্রিটিশ যখন সাম্রাজ্য স্থাপন হয় ভারতে, তারপরে তাদের উপরে অর্থনৈতিক শোষণ খুব হয়, প্রচুর পরিমাণে অর্থনৈতিক শোষণ হয়। এই শোষণে একটি গুরুত্বপূর্ণ দিক ছিল ঔপনিবেশিক অরণ্য আইন। এই অরণ্য আইন বা অরণ্য পাস আইন বলা হচ্ছিল প্রথমেই টপিকে আমার। এইটা সব থেকে বেশি ক্ষতিকর করছিল কৃষকদের উপরে। এই আইনে অনেক রকম পরিবর্তন দেখা দেয়। ঔপনিবেশিক অরণ্য আইন। এবার ঔপনিবেশিক অরণ্য আইন কি সেটা আমি জানাবো। ভারতীয় উপজাতি বা আদিবাসী সম্প্রদায়গুলি সাধারণত অরণ্য ও পাহাড়ি অঞ্চলে বসবাস করত। যারা উপজাতি ছিল, আদিবাসী ছিল, তারা কোথায় বাস করতো? প্রথমে বলেছিলাম অরণ্য ও পাহাড়ি অঞ্চলে, পাহাড়ের তলদেশে, আর অরণ্য মানে জঙ্গল, যাকে বলে ফরেস্ট, এরকম সাইড। ভারতে ব্রিটিশ শাসন প্রতিষ্ঠান হওয়ার পূর্বে আদিবাসী অরণ্যর কাঠ, ফলমূল ও বিভিন্ন বনজ সম্পদ সংগ্রহ, পশু পাখি শিকার প্রভৃতির দ্বারা জীবিকা নির্বাহ করত। বলেছিলাম যে ওরা পাহাড়ে থাকতো, সেখানে ফল খেত, অরণ্য কাঠ কাটতো, জমি চাষ করতো। এইভাবেই তারা কী করতো? তারা আদিবাসীরা অরণ্য কাঠ মানে জঙ্গল, ফরেস্টে কাঠ আনতো, মানে গাছপালা অরণ্য যেখানে হয় সেখানে ফল টল পাওয়া যায় গাছে, অনেক ফল গাছে, সে ফল রাখতো। বিভিন্ন বনজ সম্পদ মানে বনের যে সম্পদ থাকে, ফল টল, কাঠ ঠাট, আগ্রিম জমি, আদার্স যত রকম আছে সেগুলো তারা সংগ্রহ করতো। তারা পশু পাখিকে শিকার করতো। এইভাবে তারা জীবন নির্বাহ করতো। ঠিক আছে, মানে জীবনযাপন মানে চলাতো, ওরা জীবন চলাতো। এবার কি আসছে? পরেরটা আসছে বনভূমি পরিষ্কার করে অনুর্বর জমি উদ্ধার করে তারা আঞ্চলিক বসবাস করত। মানে যেগুলো অনুর্বর জমি ছিল সেই জমিগুলোকে পরিষ্কার করতো, অ্যান্ড প্রতিটি জমি উদ্ধার করতো। নোংরা জমিকে পরিষ্কার করে সেই জমি চাষবাসের যোগ্য বানায়, সেখানে ওরা থাকতো এবং সেটাকে ওরা চলাতো। তারপরে কিন্তু 18 শতকের শুরুতে ভারতীয় উপনিবেশ ব্রিটিশ শাসন প্রতিষ্ঠান হওয়ার পর থেকে নতুন নতুন শহরে নির্মাণ, জাহাজ তৈরি, রেলপথ প্রতিষ্ঠা প্রভৃতির প্রয়োজন ভারতীয় অরণ্য সম্পদের উপর আধিপত্য প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়। মানে যখন 18 শতক শুরু হয়, উপনিবেশ ব্রিটিশ শাসন শুরু হয়, তখন জাহাজ তৈরি হয়, রেলপথ তৈরি হয়, তখন বড় অরণ্য যে সম্পদ আছে, কাঠ, আদার্স আরও যে আছে গাছপালা, তার উপরে ওরা একটা উদ্যোগ নেয় যে এই জিনিসগুলো ওরা ব্যবহার করতে পারবে না, ওদের দরকার। রেল তৈরি করতে কাঠ লাগবে, জাহাজ তৈরি করতেও কাঠ লাগবে, সে বনজ সম্পদগুলো ওরা দিবে না। নানা বিধিনিষেধ মাধ্যমে সরকার আদিবাসীদের বনজ সম্পদের আহরণের অধিকার কেড়ে নেয়। মানে নানা বিধিনিষেধ, নতুন নতুন আইন করে তারা বনজ সম্পদকে ওদের
হাত থেকে নিয়ে নেয়। তারা নিজ পরিশ্রম ও কৃষি জমি উদ্ধার করে তার উপর সরকার খাজনা বসায়। মানে তারা যে জমিটা পরিষ্কার করে তাদের যাবতীয় কাজে লাগায়, সেই জমির উপরে খাজনা দেয় সরকার, ব্রিটিশ সরকার। তারা নিজ পরিশ্রমের যে কৃষি জমি ছিল সেটা উদ্ধার করে সরকার, মানে ব্রিটিশ সরকার, ব্রিটিশ পার্লামেন্ট সেই জমির উপরে খাজনা লাগাতো। খাজনা মানে কি? ওই জমির ট্যাক্স দিতে হবে, তাদেরকে একটা জিনিস দিতে হবে যে এই জমি তোমাদের না, এই জমি তোমার থাকতে গেলে, বসবাস করতে গেলে, এই জমি সম্পদ নিতে গেলে আমাদের তার জন্য একটা মূল্য দিতে হবেই। সেটা ব্রিটিশ সরকার ওদের উপরে চাপানো হয়, এটাতে তারা ক্ষুব্ধ হয়। সরকার 1855 খ্রিস্টাব্দে অরণ্য সনদ এর দ্বারা ভারতীয় অরণ্যের উপর নিয়ন্ত্রণ বৃদ্ধি করে। মানে 1855 খ্রিস্টাব্দে অরণ্য সনদ দ্বারা ভারতের যে অরণ্য ছিল তার উপরে নিয়ন্ত্রণ করে যে এই জিনিসটা হবে না, ব্রিটিশদের তারা করে। এত দ্বারা জনগণ কৃত্রিত অরণ্যের কাঠ সংগ্রহ ও কাঠের বসবাসের ব্যবসার উপর সরকারি নানা নিষেধ আরোপ করে। মানে এই অরণ্য আইন দ্বারা তারা কাঠ সংগ্রহ করা ও কাঠের ব্যবসার উপরে বিধিনিষেধ দেয়, যেটা হবে না, এটা নিতে গেলে তাদের ট্যাক্স দিতে হবে, খাজনা দিতে হবে, টাকা দিতে হবে। অরণ্যের শাল, সেগুন প্রভৃতি মূল্যবান কাঠ সরকারের সম্পত্তি উপনীত হয়। অরণ্যের সবচেয়ে মূল্যবান কাঠ শাল কাঠ, সেগুন কাঠ, এটা সবাই জানে। সেই কাঠের উপর সরকার সম্পত্তি অধিকার করে, মানে সেটা সরকারের নিজের ব্যক্তিগত জিনিস, এইভাবে তারা সরকার সেটাকে ডিক্লেয়ার করে। অরণ্যবাসী মানুষ তার সংগ্রহ করার অধিকার হারায়। যারা জঙ্গলে থাকতো তারা সেই জিনিসটাকে নেওয়ার যে একটা অধিকার থাকে, হ্যাঁ আমরা থাকি, আমাদের জিনিস, সেই অধিকারটাকে একদম ছিন্ন ভিন্ন করে দেয়। সরকার 1864 খ্রিস্টাব্দে বন বিভাগ গঠন করে এবং ডায়েট্রিক ভ্যান্ডিস নামে একটি জৈনিক জার্মানকে বন বিভাগের ইন্সপেক্টর জেনারেল হিসেবে নিয়োগ করেন। কি হয়, বন বিভাগ কবে গঠিত হয়? 1864 খ্রিস্টাব্দে। শর্ট কোশ্চেন আসলে এটা তোমরা লিখতে পারবে মাধ্যমিক পরীক্ষার সময়। 1864 খ্রিস্টাব্দে বন বিভাগ গঠন করা হয়। ঠিক আছে, প্রথম জার্মানি বন বিভাগ ইন্সপেক্টর কে হয়? ডায়েট্রিক ভ্যান্ডিস। ঠিক আছে, সরকার 1865 খ্রিস্টাব্দে প্রথম ভারতীয় অরণ্য আইন পাশ করে। এদেশে অরণ্য সম্পদের উপর ভারতীয় অধিকার খর্ব করে এবং অরণ্যকে সরকারি সংরক্ষণে আয়ত্ত নিয়ে আসে। কত খ্রিস্টাব্দে হয় ভারতীয় অরণ্য আইন? 1865 খ্রিস্টাব্দে। 1865 খ্রিস্টাব্দে ভারতীয় অরণ্য আইন পাশ হয়। এর দ্বারা সরকারের কাছে সব অরণ্য সংরক্ষণ হয়ে আসে। সরকার ঘোষণা করে যে অরণ্য ঘেরা যে কোনো ভূমি হলো সরকারের অধিকার। ব্রিটিশ সরকার এটা করে, অরণ্য জায়গা যে কোনো জমি সেটা একমাত্র ব্রিটিশ সরকারে, আদার্স ভারতীয় কোনো না। সরকার 1869 খ্রিস্টাব্দে ফরেস্ট সার্ভিস গঠন করে এবং 1878 খ্রিস্টাব্দে দ্বিতীয় অরণ্য আইন, ভারতীয় অরণ্য আইন দ্বারা অরণ্যের উপর নিজের অধিকার আরও সুপ্রতিষ্ঠিত করে। ঠিক আছে, ফরেস্ট সার্ভিস কবে গঠন হয়? 1869 খ্রিস্টাব্দে। আর দ্বিতীয় ভারতীয় অরণ্য আইন কবে হয়? 1878 খ্রিস্টাব্দে। ঠিক আছে, সরকার এই পদক্ষেপের ফলে অরণ্যের উপর নির্ভরশীল ভারতীয় আদিবাসী সম্প্রদায় তাদের সহস্র বছরের অরণ্য অধিকার হারিয়ে প্রচণ্ড দুর্দশার শিকার হয়। মানে কি, এই অরণ্য আইন দ্বারা যারা আদিবাসীরা ছিল তারা সেই অরণ্যের উপর ডিপেন্ড ছিল, কিন্তু এই ডিপেন্ডেন্ট থাকার পরে যে আইনটা তারা পাশ করে, ভারতীয় অরণ্য আইন, সেই আইনের দ্বারা তারা একদম প্রচণ্ড দুর্দশা, তাদের সেই যাবতীয় জিনিস সংগ্রহ করার তার অধিকার থাকে না। ফলে তাদের অনাহারে আসা শুরু হয়, দুর্দশা শুরু হয়। ফলে তারা সরকারের উপর প্রচণ্ড ক্ষুব্ধ হয়, বিদ্রোহের পথে পা বাড়ায়। যার উল্লেখযোগ্য হলো চুরার বিদ্রোহ, কোল বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহ, ভিল বিদ্রোহ। দেখো, কারোর উপরে বেশি টর্চার করলে সে বিদ্রোহ তো করবেই। এত অত্যাচার নিজস্ব জমি যখন আমরা না পাই তখন আমরা আইনের দ্বারস্থ হই। এখন আগের সময় সেটা ছিল, তখন বিদ্রোহ করতে হতো। এত অত্যাচার ব্রিটিশরা যে করছে তার জন্য জমিদারদের উপরের জন্য যে গোষ্ঠীরা আছে, ঠিক আছে, যে আদিবাসীরা আছে, উপজাতিরা আছে, তারা বিদ্রোহ ঘোষণা করে। সেই বিদ্রোহের মধ্যে উল্লেখযোগ্য কী কী ছিল? চুরার বিদ্রোহ, কোল বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহ, ভিল বিদ্রোহ প্রভৃতি উল্লেখযোগ্য। ঠিক আছে, বহু আদিবাসী জীবিকার নির্বাহে ব্যর্থ হয়ে ভুঁড়ি ডাকাতি শুরু করে বা বসতি ছেড়ে অন্যত্র চলে যেতে বাধ্য হয়। কিছু কিছু আদিবাসী আছে যারা জীবিকা করতে পারে না দেখে তারা চুরি ডাকাতি শুরু করতে থাকে। আর কিছু কিছু আছে যারা বাধ্য হয়ে অন্য জায়গায় চলে যায়। সরকার 1881 খ্রিস্টাব্দে এবং 1911 খ্রিস্টাব্দে
ও 1924 খ্রিস্টাব্দে পৃথক পৃথক ক্রিমিনাল ট্রাইব্যুনালস অ্যাক্ট পাশ করে বিশৃঙ্খলা সৃষ্টিকারী আদিবাসী শাস্তি করতে থাকে। যদি আসে ক্রিমিনাল ট্রাইব্যুনালস অ্যাক্ট কবে পাস হয়, তাহলে এটা তুমি তিনটা অ্যান্সার লিখতে পারো, 1871, 1911, 1924। এখানে দেওয়া নেই তিনটা পৃথক পৃথক কোনটা ফার্স্ট কোনটা সেকেন্ড কোনটা তার, তিনটা অপশন দেওয়া আছে, তোমাদের যেটা মনে হবে ঠিক তোমরা সেটা দিতে পারো। এরপরে আসি রংপুর বিদ্রোহ। রংপুর বিদ্রোহটা ছোট্ট একটা টপিক, অতটা বড় না। তো শুনো, দেবী সিং নামে একটি জৈনিক ব্যক্তি, দেবী সিং একজন ছিল, সে 1781 খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে থেকে দিনাজপুর, রংপুর ও এগ্রাহার পরগনায়, ঠিক আছে, ইজারা নিয়ে সেখানকার জমিদারের ও প্রজাদের উপর রাজস্ব হার বহুগুণ বৃদ্ধি করে। 1971 খ্রিস্টাব্দে দেবী সিং নামে একজন ব্যক্তি উত্তর দিনাজপুর, ঠিক আছে, তারপরে রংপুর এরকম উল্লেখযোগ্য জায়গাতে রাজস্ব হার বৃদ্ধি করে দেয় বহুগুণ। এই অর্থ সম্পদের উদ্দেশ্যে তিনি জমিদার ও কৃষকদের উপর চরম অত্যাচার শুরু করে। রাজস্ব যখন বাড়ে কৃষকদের দিতে অসুবিধা হবে, যখন পাবে না জমিদার অত্যাচার করবে। এই অত্যাচারটা যে হচ্ছে জমিদারের নিজস্ব কোষাগার বাড়ানোর জন্য তারা শুরু করে। কৃষকেরা গরু বাছুর সম্পত্তি এমনকি নিজ সন্তানদের বিক্রি করতে দেবী সিংহের শোষণ থেকে মুক্ত হতে পারত না। কৃষকেরা গরু ছাগল বিক্রি করতো, নিজেদের সম্পত্তিও বিক্রি করতো, সঙ্গে নিজেদের বাচ্চা কাচ্চাও বিক্রি করতে কোনো দ্বিধাবোধ করতো না এই দেবী সিংহের জন্য, এই দেবী সিংহের শোষণের জন্য। রাজস্ব মেটানোর জন্য মহাজনের কাছ থেকে নেওয়া ঋণের অর্থ শোধ দিতে না পারলে কৃষককে ঘরবাড়ি ও জমি থেকে উচ্ছেদ করা হতো। যে জমিদার আছে তাদের থেকে কর নেওয়া হতো, ঠিক আছে, অর্থ যে নিত তার জন্য অর্থ শোধ দিতে হতো, সেটা যদি দিতে না পারতো তাদের ঘরবাড়ি জমিও থেকে তাদের বের করে দেওয়া হতো, দখলদারি থেকে উঠে দেওয়া হতো। এই অবস্থায় রংপুরে কাজিরহাট, কাকিনা, ফতেহপুর, মিরলা প্রভৃতি স্থানে কৃষকেরা 1783 খ্রিস্টাব্দে 18 জানুয়ারি তেপা গ্রামে মিলিত হয়ে দেবী সিংহের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন। কত খ্রিস্টাব্দে? 1783 খ্রিস্টাব্দে 18 জানুয়ারি তেপা গ্রামে দেবী সিংহের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন। তারা কোনো প্রকার রাজস্ব দেওয়া বন্ধ করার কথা ঘোষণা করেন। তারা বিদ্রোহটা এই জন্যই করে তারা কোনো প্রকার রাজস্ব দিবে না। এটি রংপুর বিদ্রোহ নামে পরিচিত। এই বিদ্রোহকে রংপুর বিদ্রোহ বলা হয়। বিদ্রোহের সময় রংপুরে কালেক্টর ছিলেন গুডল্যান্ড। এই রংপুর বিদ্রোহ সময় ক্যারেক্টার কে ছিলেন? ঠিক আছে, গুডল্যান্ড। বিদ্রোহীরা নুরুলউদ্দিনকে নেতা ও দয়ারাম শীলকে সহকারী নেত্রী নির্ধারণ করেন, স্বাধীন সরকার গঠন করেন। ঠিক আছে, তো এই হলো মেন টপিক এটার, যে রংহাট ও পাটগ্রামের যুদ্ধে বিদ্রোহীদের সেনাপতি ম্যাকডোনাল্ডের নেতৃত্বাধীনে ব্রিটিশ বাহিনীর কাছে পরাজিত হলে বিদ্রোহ অবসান ঘটে। মোগলহাট, ঠিক আছে, মোগলহাটে পাটগ্রামের যুদ্ধে, ঠিক আছে, কোন গ্রামে? মোগলহাট ও পাটগ্রামের যুদ্ধে, ঠিক আছে, ব্রিটিশ বিদ্রোহী সেনাপতি ম্যাকডোনাল্ডের কাছে হারে, এই ব্রিটিশ হারে যে তারপরে বিদ্রোহ অবসান ঘটে। ঠিক বিদ্রোহ রংপুর বিদ্রোহ। আজকে এতটুকুই থাকুক, কালকে আমরা পড়াবো চুড়ার বিদ্রোহ, কোল বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ, এই টপিক নিয়ে আলোচনা করব। তো গাইস, যা যা দরকার নিয়ে নাও।